সালামু আলাইকুম। আইটি স্কুলের লার্ন ফার্স্ট পে লেটার সিরিজে তোমাদের সকলকে আবারও স্বাগতম। চৈনিক সভ্যতার পটভূমি কি? চৈনিক সভ্যতার পটভূমি ভৌগোলিক দিক থেকে দেখলে চীন দেশটির অর্থাৎ চায়না বা চীন দেশটির 5 ভাগের প্রায় 4 ভাগে জুড়ে রয়েছে বিস্তৃত পাহাড়, পর্বত এবং মালভূমি। অর্থাৎ চীন দেশটির 5 ভাগের প্রায় 4 ভাগ জুড়ে কি রয়েছে? পাহাড়, পর্বত এবং মালভূমি। পরটা দেখি আমরা। প্রাচীন চীন সভ্যতা মূলত দুটি রাজবংশীয় দুটি রাজবংশের শাসনামলের অর্জন। কয়টি রাজবংশ? দুইটি। কি কি? এই শাং এবং চৌ। শাং এবং চৌ যুগের কিছু অর্জনকে আলাদাভাবে তুলে ধরতে পারলেই এক অর্থে প্রাচীন চীন সম্পর্কে অনেক কিছু ধারণা পাওয়া যায়। তবে প্রাচীন চৈনিক সভ্যতা দীর্ঘকাল কৃতিত্বের সঙ্গে টিকে রাখার মূল কারণ একাধারে ভৌগোলিক এবং ঐতিহাসিক বাস্তবতা। অর্থাৎ প্রাচীন যে চীন সভ্যতার যে এখন পর্যন্ত টিকে আছে বা এখনও যে এতটা বড় বা একটা লং টাইম ধরে আছে, সেটার মূল কারণটা কি? টিকে থাকার মূল কারণ একাধারে ভৌগোলিক এবং ঐতিহাসিক বাস্তবতা। আশা করি বুঝতে পেরেছি আমরা। তারপর বস্তুত চীন ভৌগোলিকভাবে অন্য যে কোনো দেশের থেকে প্রায় বিচ্ছিন্ন এলাকা হলেও অন্যান্য যে কোনো দেশের থেকে প্রায় বিচ্ছিন্ন এলাকা হলেও নানা দিক থেকে তারা ছিল বেশ সমৃদ্ধ। নানা দিক থেকে বেশ সমৃদ্ধ ছিল। ফলে খাবার ও বাসস্থান সংকটে চীনাদের সাম্রাজ্য বিস্তারের মনোযোগ দিতে হয়নি। তাদের খাবার ও বাসস্থান অর্থাৎ এই দুটা দিক থেকে তাদের কোনো সংকট ছিল না। এগুলো বাদ দিয়ে তারা সাম্রাজ্য বিস্তারের মনোযোগ দিয়েছিল। ভৌগোলিক অবস্থানগতভাবে চীনের সঙ্গে যুক্ত ছিল পার্শ্ববর্তী তিব্বত, সিনকিয়াং, মঙ্গোলিয়া এবং মাঞ্চুরিয়া। তাহলে ভৌগোলিক অবস্থানগতভাবে চীনের সাথে কে যুক্ত ছিল? পার্শ্ববর্তী ছিল তিব্বত, সিনকিয়াং, মঙ্গোলিয়া এবং মাঞ্চুরিয়া। এরা কি চীনের সাথে অন্তর্ভুক্ত ছিল? বিবর্তনবাদী ইতিহাস গবেষকরা পিকিংম্যান দের দেহাবশেষ প্রাপ্তিকাল থেকে চৈনিক ইতিহাস ও সভ্যতার আলোচনা শুরু করেন। অর্থাৎ এই পিকিংম্যান যারা ছিল তাদের দেহাবশেষ প্রাপ্তিকাল থেকেই চীনের ইতিহাস, চৈনিক ইতিহাস ও সভ্যতার আলোচনা শুরু করেন। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো পরবর্তী স্লাইডে আমরা চলে যাই, দেখি কি রয়েছে। চীনা যে সভ্যতা, সেই সভ্যতার বিকাশ কিভাবে বিকাশ লাভ করেছিল সেই বিষয়। তো প্রাচীন চীনে 3টি অঞ্চলে ঘিরে সভ্যতাটি গড়ে উঠেছিল। কয়টি অঞ্চলে? 3টি অঞ্চল ঘিরে সভ্যতাটি গড়ে উঠেছিল, যার কেন্দ্র ছিল পশ্চিমের উচ্চভূমি হতে উৎপন্ন নদীসমূহ। যার কেন্দ্রে কি ছিল? পশ্চিমে উচ্চভূমি হতে উৎপন্ন নদীসমূহ। প্রথম সভ্যতা গড়ে ওঠে হোয়াংহো তীরবর্তী অঞ্চলে। কোথায়? হোয়াংহো তীরবর্তী অঞ্চলে। দ্বিতীয়টি ইয়াংজেকিয়াং। কোথায়? ইয়াংজেকিয়াং তীরবর্তী অঞ্চলে। এবং তৃতীয়টি দক্ষিণ চীনের সুবিস্তৃত ভূখণ্ডে। অর্থাৎ চীনের যে 3টি অঞ্চল বা 3টা যে ভাগ ছিল, সেই সভ্যতারা প্রথমটা কোথায় গড়ে উঠেছিল? হোয়াংহো নদীর তীরে, তারপর ইয়াংজেকিয়াং তীরবর্তী অঞ্চলে এবং আরেকটি দক্ষিণ চীনের বিস্তৃত ভূখণ্ডে। তারপর হচ্ছে হোয়াংহো নদীর ধীর প্রবাহ এর দুতীরে বিস্তীর্ণ পলল ভূমির সৃষ্টি করেছে। কিসের সৃষ্টি করেছে? বিস্তীর্ণ পলল ভূমির সৃষ্টি করেছে। তবে বর্ষায় দুকুল ছাপিয়ে আসা বন্যায় জীবন ও ফসল অনেক সময় ধ্বংস হতো। আর এই জন্যই হোয়াংহোকে বলা হতো চীনের দুঃখ। এখনো বলা হয় চীনের দুঃখ। কাকে বলা হয়? হোয়াংহো। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা কি? খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা পড়বো ক নাম্বারের জন্য। কার জন্য পড়বো? ক নাম্বারের জন্য। চীনের দুঃখ বলা হয় কাকে? হোয়াংহো। অ্যাডমিশন টেস্টে বা অন্যান্য সাধারণ জিকের প্রশ্ন কিন্তু খুবই কমন একটা প্রশ্ন যে চীনের দুঃখ বলা হয় কাকে? হোয়াংহো নদীকে। কাকে বলা হয়? হোয়াংহো নদীকে। চীনের দক্ষিণ দিকে প্রভাবিত ইয়াংজেকিয়াং বিশ্বের অন্যতম বড় নদী। অর্থাৎ বিশ্বের অন্যতম বড় নদী কোনটি? চীনের দক্ষিণ দিকে প্রবাহিত ইয়াংজেকিয়াং। আসলে আমরা পড়েছিলাম ইয়াংশিকিয়াং, কিন্তু এখন বর্তমানে হয়েছে ইয়াংজেকিয়াং। দক্ষিণ চীনের পাহাড়ি অঞ্চল ছিল খনিজ সম্পদে সমৃদ্ধ। অর্থাৎ দক্ষিণ চীনে যে পাহাড়ি অঞ্চলগুলো ছিল, সেই পাহাড়ি অঞ্চলে কি প্রচুর পরিমাণে খনিজ সম্পদ পাওয়া যেত। দক্ষিণে গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর গড়ে ওঠায় তা বৈদেশিক বাণিজ্যের কেন্দ্রে পরিণত হয়। আমরা এতটুকু অবশ্যই বুঝতে পেরেছি লাইনটা। তারপরে দেখি
অন্যান্য সব সভ্যতা থেকে আপাতত বিচ্ছিন্ন হলেও চীনের সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলোকেও সহজে অন্যদের থেকে আলাদা করা যায়। চীন যেরকম অন্যান্য গোষ্ঠী বা অন্যান্য সভ্যতা থেকে আলাদা ছিল, তার সংস্কৃতি কি অন্যান্য সভ্যতা থেকে খুবই আলাদা ছিল। তার পরবর্তী স্লাইডে চলে যাই আমরা। সভ্যতার অর্জন অর্থাৎ চীন সভ্যতার যে অর্জন এবং অবদান সেগুলো কি কি? ইয়াং এবং ইন নামের দুটো শক্তিকে বৃত্তাকারে ঘিরে থাকা এক বৃত্তের মাধ্যমে সৃষ্টিগুলোর পরিচয় হিসেবে দেখে চীনা দর্শন। কি? ইয়াং এবং ইন নামের দুটো শক্তিকে বৃত্তাকারে ঘিরে থাকা, অর্থাৎ এ ধরো দুটি শক্তি, এই দুটো শক্তিকে বৃত্তাকারে ঘিরে থাকা এক বৃত্তের মাধ্যমে সৃষ্টিগুলোর পরিচয় হিসেবে দেখে চীনা দর্শন। কে দেখে? চীনা দর্শন। বৃত্তের এক অংশ ছিল সাদা এবং অন্য অংশ ছিল কি? কালো। ঔজ্জ্বল্য, উষ্ণতা, কর্মক্ষমতাকে চীনারা ইয়াং শীর্ষক পুরুষসত্তা। কি? ঔজ্জ্বল্য, উষ্ণতা, কর্মক্ষমতাকে চীনারা ইয়াং অর্থাৎ শীর্ষক পুরুষসত্তা বলে বিবেচিত করত। আর ঠিক তার বিপরীত অন্ধকার, নীরবতা, শীতলতা ও কোমলতার প্রতীক হিসেবে ইন নামের নারী সত্তাকে কল্পনায় ঠাঁই দিয়েছিল। তার কি অনেকটা কল্পনা নির্ভর ছিল, কল্পনায় কি তারা ঠাঁই দিয়েছিল। তাহলে ইন বলতে কি বোঝায় এবং ইয়াং বলতে কি বোঝায় আমরা সকলে বুঝতে পেরেছি। ইয়াং হচ্ছে পুরুষ সত্তা এবং ইন হচ্ছে নারী সত্তা। তাদের হিসেবে ইয়াং এবং ইন এর মিলনে জন্ম হয়েছিল পানকু নামের পৌরাণিক মানব। কি নামে? পানকু নামের পৌরাণিক মানব। কাদের সমন্বয়ে? ইয়াং এবং ইন এর মিলনে জন্ম হয়েছিল। কার? পানকু। তাদের হিসেবে এই পানকুই রূপ নিয়েছিল প্রাচীন পৃথিবীতে। কি? তাদের মধ্যে এই পানকুই রূপ নিয়েছিল প্রাচীন পৃথিবীতে। তার পরবর্তী দেখি, চীনা বিশ্বাসে পানকুর সহকারী ছিল টার্টল। চীনা বিশ্বাসে পানকুর সহযোগী কে ছিল? টার্টল তথা কাসিম, কুইলিন, ড্রাগন ও ফিনিক্স। কে কে? ড্রাগন ও ফিনিক্স। পৌরাণিক যুগের শাসক হিসেবে 4000 বছর পূর্বে চীনের বিভিন্ন জাতি মিলে নির্বাচিত হুয়াংতি এর নাম বলা যায়। অর্থাৎ পৌরাণিক যুগের শাসক কে ছিলেন? পৌরাণিক যুগের শাসক ছিলেন কে? হুয়াংতি। 4000 বছর পূর্বে চীনের বিভিন্ন জাতি মিলে নির্বাচিত, তাকে 4000 বছর আগে বিভিন্ন জাতি মিলে তাকে নির্বাচিত করেছিল। কাকে? হুয়াংতিকে, যার নাম বলা যায়। তিনি হুয়াংহো নদীর উপত্যকা রাজ্য গড়ে তুলেছিলেন। কোন নদীর উপত্যকায়? হুয়াংহো নদীর উপত্যকা রাজ্য গড়ে তুলেছিলেন। হলদে সম্রাট দ্য ইয়েলো এম্পায়ার নামে পরিচিত হুয়াংতির সময় চীনের লোকেরা গুটি পোকার চাষ, নৌকা ও মালটানা গাড়ি তৈরির পদ্ধতি আয়ত্ত করেছিল। তাহলে এই যে ইয়েলো কিং দ্য ইয়েলো কিং বা হলদে সম্রাট কার নাম ছিল? হলদে সম্রাট নামে পরিচিত কে ছিল? এই যে হুয়াংতি। কে? হুয়াংতি। তার নাম কি? সে কি নামে পরিচিত ছিল? দ্য ইয়েলো এম্পায়ার বা হলদে সম্রাট। তার সময় কি করা হতো? গুটি পোকার চাষ করা হতো, নৌকা ও মালটানা গাড়ি তৈরির পদ্ধতি কি আয়ত্ত করা হয়েছিল এই সময়। তাদের লিখন পদ্ধতিরও সূচনা হয়েছিল তখন। ইয়াও, সুন এবং উ এরপর তাদের রাজা হয়েছিলেন। তো পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। চৈনিক সভ্যতা অর্জন এবং অবদানের আরেকটা বিষয়। চীনের রাজারা হুয়াংহো নদীর ভয়াবহ প্লাবনের সময় বন্যা থেকে রক্ষা পাওয়ার উপায় উদ্ভব করেছিলেন। এমনকি তারা লিখন পদ্ধতি, মাছ ধরা, সঙ্গীত, চিত্রকলা, পশুপালন এবং রেশম চাষ সম্পর্কে ধারণা প্রদান করেছিলেন। ওদিকে কৃষক, বাণিজ্য ও চিকিৎসা বিদ্যা সম্পর্কেও তাদের উপযুক্ত ধারণা ছিল দীর্ঘদিন। কি উপযুক্ত ধারণা ছিল? কি কি সম্পর্কে? কৃষি, বাণিজ্য, চিকিৎসা বিদ্যা সম্পর্কে তাদের উপযুক্ত ধারণা ছিল। এছাড়া চৈনিক ইতিহাসের সূত্র হিসেবেও হাড়ের উপর লিখিত লিপি পাওয়া যায়। চৈনিক ইতিহাসের সূত্র হিসেবে কি পাওয়া যায়? হাড়ের উপরে লিখিত লিপি। কোথায় পাওয়া যায়? হাড়ের উপরে লিখিত লিপি পাওয়া যায়। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। অর্থনীতি এবং কৃষি। চৈনিক সভ্যতায় অর্থনীতি এবং কৃষিতে কিভাবে অবদান রেখেছিল বা তাদের অর্থনীতি এবং কৃষি ব্যবস্থা কেমন ছিল সেটা একটু জেনে নিই আমরা। চীনের হুয়াংহো নদীতে, কোথায়? যেমন চীনের দুঃখ আমরা একটু বললাম যে হুয়াংহো, তেমনি চীনের হুয়াংহো নদীতে প্রচুর বন্যা হতো। এই বন্যা চীনাদের 5 বার রাজধানী স্থানান্তরিত করতে বাধ্য করেছিল। কয়বার? 5 বার। ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট।
তাদেরকে কয়বার রাজধানী স্থানান্তর করতে হয়েছিল? 5 বার। কোন নদীর কারণে? হোয়াংহো নদীর কারণে। অনেকটা আদিম ধরনের কৃষি পদ্ধতি ও উপকরণ ব্যবহার করলেও চৈনিক অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি। চৈনিক অর্থনীতির মূল ভিত্তি কি ছিল? কৃষি। গম ও যব প্রধান উৎপাদিত ফসল হলেও কিছু পরিমাণ ধান তারা চাষ করত। তারা শিকার ও পশুপালনের মাধ্যমে মাংসের চাহিদা পূরণ করত। তখনকার সাধারণ মানুষ পশু হিসেবে কুকুর, শূকর, ছাগল, ভেড়া, ষাঁড়, ঘোড়া, হাঁস, মুরগি, মহিষ, বানর ও হাতিও পালন করত। শূকরের মাংসের মতো তাদের খাদ্য তালিকা কুকুরের মাংস বেশ জনপ্রিয় ছিল। অর্থাৎ চীনারা কি শূকরের মাংসের পাশাপাশি আমরা সবাই জানি কুকুরের মাংস কি তারা খেয়ে থাকে। কৃষি ও পশুপালনের সঙ্গে পরিচিত হওয়ায় সাং জনগোষ্ঠী যাযাবর ছিল না। তারা মাটির ঘর কিংবা গর্তে বসবাস করত। পরেরটা দেখি আমরা। যতটুকু জানা গিয়েছে, চৈনিক রাজা একাধারে সৈন্যবাহিনী নিয়ন্ত্রণ, বেসামরিক কার্যাবলীর তত্ত্বাবধান এবং ধর্মীয় ক্ষেত্রে নেতৃত্ব দিত। পুরোহিতরা তখন ধর্মীয় দায়িত্ব ছাড়াও জ্যোতিষ শাস্ত্রের চর্চা করত। অর্থাৎ কি ধর্মীয় দায়িত্ব ছাড়া জ্যোতিষ যে শাস্ত্র ছিল সেই শাস্ত্রে কি তারা চর্চা করত। তারা ক্যালেন্ডার তৈরিতে ভূমিকা রেখেছিল। তারা কি তৈরিতে ভূমিকা রেখেছিল? ক্যালেন্ডার তৈরিতে ভূমিকা রেখেছিল। পুরোহিতরা অঙ্ক ও গণিত শাস্ত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। কারা? পুরোহিতরা অঙ্কে এবং গণিত শাস্ত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। 14 খ্রিস্টাব্দের শুরুতে চীনারা সূর্য ও চন্দ্র গ্রহণের সময় নির্ধারণ করতে পেরেছিল এবং তা ছিল যুগান্তকারী। কত শতকের শুরুতে? 14 খ্রিস্টপূর্বাব্দের শুরুতে চীনারা সূর্য ও চন্দ্র গ্রহণের সময় নির্ধারণ করতে পেরেছিল, যা ছিল যুগান্তকারী। তো আশা করি তোমরা এতটুকু যে টপিক ছিল বা এতটুকু যে বিষয় ছিল সেটা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী স্লাইডে আমরা যাই। তো এর মধ্য দিয়ে আমাদের চীনার যে চৈনিক যে সভ্যতা ছিল সেই সভ্যতার অবসান ঘটেছে বা সেই সভ্যতা শেষ হয়েছে। এখন আমরা দেখব মায়া সভ্যতা। মায়া সভ্যতার পটভূমি। আমেরিকার 3টে সভ্যতা। কয়টা? 3টি। আমেরিকার 3টি সভ্যতা হচ্ছে যথাক্রমে মায়া, আজটেক ও ইনকা। তো আজকের এই লেকচারে আমরা শুধু মায়া সভ্যতা পড়ব। আজটেক এবং ইনকা এটা আমাদের পরবর্তী আরেকটি ভিডিওতে বা পরবর্তী আরেকটা ক্লাসে আমরা এটা শেষ করব। তো আমেরিকার কটা সভ্যতা ছিল? 3টা। 3টার মধ্যে একটি হচ্ছে মায়া। গুয়েতেমালা ও মেক্সিকোর পূর্ব অঞ্চলে অবস্থিত সমৃদ্ধ জনপদ ছিল মায়া সভ্যতা। তাহলে মায়া সভ্যতার অবস্থান কোথায় ছিল? মায়া সভ্যতার অবস্থান কোথায় ছিল? গুয়েতেমালা ও মেক্সিকোর পূর্ব অঞ্চলে অবস্থিত ছিল। কোন অঞ্চলে? পূর্ব অঞ্চলে। এটা ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, ক নাম্বার আসতে পারে প্রশ্নটা। তারপর প্রাচীন লিপি থেকে জানা যায় মায়া অঞ্চলের লোকেরা ভাবের আদান প্রদান করার জন্য একটি ভাষার ব্যবহার করত। তাদের এই ভাষার লিখিত রূপ, ছবি বা চিহ্ন ব্যবহার করায় ভাষাটিকে অনেকটা হায়ারোগ্লিফিক ধাঁচের ছিল। ভাষাটি কি ছিল? হায়ারোগ্লিফিক ধাঁচের ছিল। এখন তোমাদের একটা কাজ বা টাস্ক হচ্ছে এখনই কমেন্ট করবে যে হায়ারোগ্লিফিক যে ভাষাটা সেই ভাষাটা কোন সভ্যতায় আমরা পড়েছি এবং ভাষাটা দেখতে কিরকম বা এটা কেমন বা কি ধর্মী ভাষা সেটা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবে। প্রায় 800টিরও বেশি ছবি ব্যবহার করে তারা এই লিপির প্রচলন ঘটিয়েছিল। মায়ানদের এই লেখা থেকে তাদের সভ্যতা সম্পর্কে জানা যায়। গাছের বাকল দিয়ে তৈরি করা কাগজ থেকে বানাতো কোডেক্স নামের বই। কি বানাতো? গাছের বাকল দিয়ে তৈরি করা কাগজ থেকে বানাতো কোডেক্স। কে? কোডেক্স নামের বই। এমসিকিউ। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট ক্লাস ক। কোডেক্স নামের বই কারা তৈরি করত বা কোডেক্স কোন সভ্যতার একটা নিদর্শন ছিল, কোন সভ্যতার একটা আবিষ্কার ছিল, এটা আসতে পারে। তারপর পরবর্তী স্লাইডে চলে যাই আমরা। সভ্যতার অবদান অর্থাৎ মায়া সভ্যতার অবদানগুলো কি সেটা আমরা একটু জানি। বিশেষজ্ঞরা মনে করেন খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দে, কত সালে? খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দে মায়া অঞ্চলের মানুষ কৃষিকাজ, মাটির পাত্র নির্মাণ প্রভৃতি আয়ত্ত করার মধ্য দিয়ে নব্য প্রস্তর সংস্কৃতি, নতুন প্রস্তর সংস্কৃতি বিকাশ ঘটায়। তারপর সংস্কৃতির ধারাবাহিক উন্নয়নের মধ্য দিয়ে তারা সভ্যতায় পদার্পণ করেছিল। পদার্পণ মানে কি? প্রবেশ করেছিল। আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। মায়া সভ্যতার ইতিহাসকে দুটো অংশে বিভক্ত করা হয়েছে। কয়টি অংশে বিভক্ত করা হয়েছে? 2টি অংশে। কি কি? প্রথম স্তর এবং দ্বিতীয় শেষ স্তর। দ্বিতীয় তো না, শেষ স্তর। প্রথম স্তরটা কি? 317 থেকে 987 এবং দ্বিতীয় স্তরটা কি? 987 থেকে 1697 পর্যন্ত।
বেলিজের কিউলোতে সম্প্রতি মায়া সভ্যতার নিদর্শন পাওয়া গিয়েছে। কোথায়? বেলিজের কিউলোতে সম্প্রতি মায়া সভ্যতার নিদর্শন পাওয়া গিয়েছে। সেখানকার নমুনার রেডিও কার্বন পরীক্ষা করে কালমিতিক সময় পাওয়া গিয়েছে। সেই সময়কাল খ্রিস্টপূর্ব প্রায় 2600 বছর আগের। তখনই তারা বিস্ময়কর স্থাপত্য কাঠামো নির্মাণ করেছিল। মায়া সভ্যতা ছিল গুরুত্বপূর্ণ বর্ষপঞ্জিকা। কি মায়া সভ্যতা কি ছিল? গুরুত্বপূর্ণ বর্ষপঞ্জিকাও ছিল। তো আশা করি আমরা মায়া সভ্যতার যে অবদানগুলো ছিল সেগুলো আমরা বুঝতে পেরেছি। এখানে এই জিনিসটা ইম্পর্টেন্ট যে খ নাম্বার আসতে পারে বা এমসিকিউতে, যে মায়া সভ্যতার ইতিহাসকে কয়টি অংশে বিভক্ত করা হয়েছে? 2টি, প্রথম স্তর, শেষ স্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। অর্থনীতি এবং কৃষি, মায়া সভ্যতার যে অর্থনীতি এবং কৃষির যে অংশটা সেটা কিরকম ছিল, সেটা আমরা একটু দেখি। ধারণা করা হয় প্রায় 2000 খ্রিস্টপূর্বাব্দে মায়া অঞ্চলের মানুষ চাষাবাদ শুরু করেছিল। কত খ্রিস্টপূর্বাব্দে? প্রায় 2000 খ্রিস্টপূর্বাব্দে মায়া অঞ্চলের মানুষজন চাষাবাদ শুরু করেছিল। প্রথম দিকে তাদের কৃষি নির্ভর গ্রামের সংস্কৃতির উৎপত্তি ঘটেছিল। আনুমানিক 1800 খ্রিস্টপূর্বাব্দে প্রথম মায়া জনবসতি প্রতিষ্ঠা পায় প্রশান্ত মহাসাগরের তীরবর্তী সেকনুস্কো কি অঞ্চল? সেকনুস্কো বা সোকনুস্কো অঞ্চলে। অর্থাৎ তারা 1800 খ্রিস্টপূর্বাব্দে এই জনবসতি প্রথম প্রশান্ত মহাসাগরের তীরবর্তী যে সোকনুস্কো অঞ্চলে তারা অবস্থান বা তীরবর্তী প্রতিষ্ঠা পায়। তারা মৃৎপাত্র তৈরি, কৃষিকাজ ও পুরানো কাদামাটির মূর্তি বানানোর মতো দক্ষতা অর্জন করেছিল। অনেক গবেষক ধারণা করেছেন বর্তমানের যে গুয়েতেমালা, অর্থাৎ গুয়েতেমালার পশ্চিমে কি আমাদের এই মায়া সভ্যতা অবস্থিত, গুয়েতেমালার অন্তর্গত পিতেন অঞ্চলের নিম্নভূমিতে। কোন অঞ্চলের? পিতেন অঞ্চলের নিম্নভূমিতে 317 খ্রিস্টাব্দের দিকে মায়া সভ্যতার প্রথম সূত্রপাত ঘটেছিল। তাহলে অনেকে কি মনে করেন বা মায়া সভ্যতার প্রথম সূত্রপাত কবে ঘটেছিল? এই 317 খ্রিস্টাব্দের দিকে মায়া সভ্যতার প্রথম সূত্রপাত ঘটেছিল। গভীর বনভূমি পরিষ্কার করে স্থানীয়রা বসতি স্থাপন করেছিল। তারা কঠোর পরিশ্রম করে জমিকে কৃষিযোগ্য করে তুলেছিলেন। ফলাফল হিসেবে মায়া অঞ্চলের কৃষকেরা শিম অর্থাৎ সিম, ভুট্টা, টমেটো, লাউ, মিষ্টি আলু, কাসাভা প্রভৃতি চাষ করতে সক্ষম হয়েছিলেন বলে জানা গিয়েছে। তারপর টিকোল, কোপান, পালে প্রভৃতি শহরকে কেন্দ্র করে রহস্যময় মায়া সভ্যতার গোড়াপত্তন হয়েছিল। কোন কোন শহর? টিকোল, কোপান, পালে, এই 3টা শহরকে কেন্দ্র করে মায়া সভ্যতার গোড়াপত্তন হয়েছিল। তখন গুয়েতেমালাতেই মায়া সভ্যতার কেন্দ্রগুলো অবস্থিত ছিল। কোথায় অবস্থিত ছিল? গুয়েতেমালাতেই। অন্যদিকে পালের শহরটির অবস্থান ছিল মেক্সিকো অঞ্চলে। কি পালের শহরটির অবস্থান কোথায় ছিল? মেক্সিকো অঞ্চলে। মায়া সভ্যতার বেশিরভাগ তথ্য লেখা হয়েছিল সোনার পাতে। এই একটা মূল্যবান বা ইম্পর্টেন্ট লাইন। মায়া সভ্যতার বেশিরভাগ সত্য বা তথ্য কোথায় লেখা হয়েছিল? সোনার পাতা, অর্থাৎ গোল্ড যে প্লেট, সেই গোল্ড প্লেটে লেখা হয়েছিল। মূল্যবান ধাতু সোনার পাতে লেখা এই লিপিগুলো ইউরোপীয়রা তাদের আগ্রাসনের সময় লুট করে। অর্থাৎ যে ইউরোপীয় যাদের যে আগ্রাসন ছিল, তাদের যে আক্রমণ ছিল, সেই আক্রমণের সময়কে তারা এই দামি সোনার পাতগুলো সেগুলো তুলে বা চুরি করে নিয়ে যায়। তারা পাতগুলো গলিয়ে সোনা ইউরোপে নিয়ে গিয়েছিল। এই পাতগুলো গলিয়ে কি করেছিল? তারা সোনা ইউরোপে নিয়ে গিয়েছিল। ফলে ওই সময় মায়াদের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ দলিল ধ্বংস হয়ে গিয়েছিল। অর্থাৎ যেহেতু সোনার পাতে সব কিছু লেখা ছিল, সেগুলো যদি কেউ চুরি করে নিয়ে যায়, সেগুলো যদি গলিয়ে নষ্ট করে ফেলে, সেগুলো তো অবশ্যই আর থাকবে না। অর্থাৎ যাদের যে দলিলগুলো ছিল সেগুলো ধ্বংস হয়ে গিয়েছিল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস ছিল এতটুকুই। আমাদের আইটি স্কুলের ভিডিওগুলো দেখে যদি তুমি কিছু শিখে থাকো, যদি তোমার মনে হয় যে না আমি ভিডিওগুলো দেখে আমার পড়াটা আমি ক্লিয়ার হয়েছি, তাহলে অবশ্যই তুমি তোমার নৈতিকতা বোধ থেকে আমাদের আইটি স্কুলের কোর্স ফি দিয়ে আইটি স্কুলে সাপোর্ট করবে। এবং এমন যদি কোনো শিক্ষার্থী থেকে থাকো যে না আইটি স্কুল যে কোর্স ফি নির্ধারণ করেছে সেটা আমি দিতে সমর্থ নই, আমার এই পরিমাণ সামর্থ্য নেই, সেক্ষেত্রে তুমি আমাদের আইটি স্কুলের টিম মেম্বারদের সাথে যোগাযোগ করে তুমি তোমার কোর্স ফিটা নির্ধারণ করতে পারবে। কিন্তু শুধুমাত্র যারা আমাদের কোর্স ফি সম্পূর্ণ প্রদান করবে, শুধুমাত্র তারাই আমাদের এই যে অনলাইন প্রাইভেট কেয়ার ব্যাচ রয়েছে সেই ব্যাচে জয়েন বা সংযুক্ত হতে পারবে।
এই ব্যাচে আমরা একদম হোম টিউটার বা প্রাইভেট টিচারের মতো তোমাদের মনিটর করব এবং যত প্রকার সমস্যা হয় সেগুলো সলভ করার চেষ্টা করব। পাশাপাশি এক্সাম ব্যাচের মাধ্যমে তোমাদের প্রোগ্রেস নিশ্চিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এভাবে পড়লে তোমাদের আর কোনো এক্সট্রা টিচার বা টিউশন টিচার দরকার হবে না। তো আইটিক স্কুলের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।